কি খবর এসএসসি 26 আন্ডা বাচ্চারা? ওয়েট, ওরা এসএসসি 26 না এখন। ওরা ওরা হচ্ছে এখন তেজস্ক্রিয় কি হচচ 28। ও হ্যাঁ, ওদের আচ্ছা। মধ্যে এখন অনেক উত্তেজনা। অনেকে তো ঘোরাঘুরিতে করতে ব্যস্ত। আবার অনেকে শুনলাম এইচএসসির বই কিনে, ওই যে পুরানো বই কিনে পড়া শুরু করে দিয়েছে, অর্ধেক বই বলে পড়া শেষ। আবার অনেকে নতুন নতুন প্রেম আরো কত কিছু নিয়ে ব্যস্ত থাকা, ওগুলাতে আমরা না যাই। সেটাই। না যাই বেটার। এখন আমরা আসি আমাদের মেইন কথায়। আজকের যে ভিডিওটা, এই ভিডিওটার পারপোজটা কি? তো তোমাদের সবারই একটা কোয়েশ্চেন পরীক্ষার পর থেকে যে ভাইয়া, আমাদের হাতে যে এখন একটা সময় আছে কলেজ শুরু হওয়ার আগ পর্যন্ত, এই সময়টাতে আমাদের কি করা উচিত, বা কোন কোন ডিরেকশন গুলো আমাদের ফলো করা উচিত, যাতে এই যে এই সময়টাকে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি বা ভালোভাবে এনজয় করতে পারি। সো ওইটার জন্য আজকে আমাদের এই ভিডিওটা কি, পোস্ট এসএসসি কি কি করা দরকার, মানে একটা রোড ম্যাপ আর কি। এখন আস্তে আস্তে আমরা কি করব, কি যে পয়েন্টগুলো আছে বা মেইন যে ডিসিশনস গুলা যেগুলা তোমার নেওয়া লাগবে, বা লেফট অর রাইট যে কোনো একটা সিলেক্ট করা লাগবে, ওইটা নিয়ে আমরা ডিসকাস করি। সো ফার্স্ট যে পয়েন্ট আসে, ওটা হচ্ছে কলেজ অ্যাডমিশন। এনডিসি, হোলি ক্রস, সেন্ট জোসেফ, এই তিনটা কলেজ নিয়ে অনেকের স্বপ্ন, অনেকের ফ্যাসিনেশন। আবার অনেকেই মনে করো যে আমার নিজের শহর ছেড়ে বা নিজের গ্রাম ছেড়ে এই একটা কলেজের জন্য ঢাকায় যাওয়া ঠিক হবে কি হবে না, দেওয়া উচিত কি উচিত না। তো চলো আমরা এখন এটা নিয়ে ডিসকাস করি যে আসলে সাতা, এই এনডিসি বা সেন্ট জোসেফ ছেলেদের জন্য আর মেয়েদের জন্য যে হোলি ক্রস, এটাতে পড়ার বেনিফিট কি বা কি হইতে পারে, এটা তো আমরা অলরেডি জানি। এখন এই যে এই জায়গাগুলোতে যে আমাদের পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলো তো নর্মাল পরীক্ষা হয় না, কাইন্ড অফ একটা খুবই কম্পিটিটিভ এক্সাম হয়, যেটার কোশ্চেনও আমাদের বোর্ড কোশ্চেনের মতো হয় না। তাইলে আসলে প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত বা কি করা উচিত আসলে, মানে পরীক্ষাটা কি দেওয়া উচিত, কি করা উচিত আমাদের? আচ্ছা, তোমাদের যাদের ফ্যাসিনেশন আছে বা স্বপ্ন আছে যে এই ৩ টা কলেজে পড়ার, তো ফারহান একটা কথা বলছে যে এই ভর্তি পরীক্ষাটা একটু আনকনভেনশনাল হয়ে থাকে। বোর্ড পরীক্ষার মতো না। কিন্তু আমি একটা জিনিস এখানে এড করে দেই। এর মানে কিন্তু এই না যে অনেক কঠিন, কঠিন জিনিসপাতি আসে, কলেজের বই থেকে জিনিসপাতি দেয়, এরকম না। কি জিনিস আসে? সেটা হচ্ছে তোমরা একদম যে ২ বছর ধরে এত কিছু পড়ে আসছো না বইয়ের, এখান থেকেই কিন্তু তোমার প্রশ্নটা হবে। তোমার কিন্তু আলাদা করে তেমন কোনো এফোর্ট দিতে হবে না। তো এটার জন্য কি আমাদের ডেইলি ৮-৯ ঘন্টা প্র্যাকটিস করার দরকার আছে? বা কি বলতেছে ৮-৯ ঘন্টা ডেইলি পড়া? না না না, আমি নাই এসবে, ও আমি নাই। আচ্ছা। ঠিক আছে। তো তোমরা ফারহানের মতো ভয় পেও না। আমি কথাটা আগে বলি। সেটা হচ্ছে এই নটরডেম পরীক্ষায় বা অন্যান্য কলেজে যে ভর্তি পরীক্ষায় আসলে জিনিসটা কি হয়? জিনিসটা হচ্ছে মাত্র ৪০ মিনিট বা এর আশেপাশে কোনো একটা টাইম লিমিটের মধ্যে তোমাকে কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়। এবং কোয়েশ্চেনগুলোর স্ট্যান্ডার্ড সম্পর্কে আমি ইতিমধ্যেই বলছি যে এগুলো কিন্তু তেমন একটা টাফ হয় না। বইয়ের ভেতর থেকেই হয়। তো এজন্য তোমাদের ফার্স্ট কনসার্নটা কিন্তু হচ্ছে যে এসএসসির পরে যে একটা লম্বা ছুটি আছে এর মধ্যেও পড়াগুলো মাথায় রাখা। তাহলে কিন্তু তুমি খুব সুন্দর করে পরীক্ষার হলে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। ও হ্যাঁ, আরেকটা কথা সেটা হচ্ছে অনেক কম সময় কিন্তু থাকে আমি অলরেডি মেনশন করছি যে সেই টু সেই ৪০ মিনিটে আমার ৪০ টা শর্ট কোয়েশ্চেন এবং একটা রিটেন, এটা এরা প্রায়ই দেয় এই ফরম্যাটটা ফলো করে। তো তাহলে আমার একটা প্রশ্নের জন্য কিন্তু ১ মিনিটেরও কম সময় থাকতেছে। তাহলে আমরা কি করব এই সময়টাতে? এই সময়টাতে আমরা বিভিন্ন ধরনের মক টেস্ট দেওয়ার ট্রাই করব কিংবা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করার ট্রাই করব। তারপরে বইয়ের সূত্রগুলা একটু মাথার মধ্যে খেলবো। এখন এসব করার জন্য আমরা আসলে ডেইলি তো ৮-৯ ঘন্টার যে প্রয়োজন নেই আমি তো বলছি। তাহলে কতক্ষণ দিব আমরা? আমার কাছে পার্সোনালি মনে হয় তোমরা যদি ডেইলি ১ বা ১.৫ ঘন্টা এনশিওর করো এর পিছনে, তাইলে কিন্তু দ্যাটস মোর দ্যান ইনাফ ফর ইউ। তো এই তো সাথা ভাই যে আমাদের পয়েন্টটা বললো, যেমন আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমিও কিন্তু এনডিসিতে পরীক্ষা দিছি, বাট আমি কেন চান্স পাইনি, যেটা বা অনেকেই থাকে, অনেক ভালো স্টুডেন্ট কেন চান্স পায় না, এই যে ব্যাপারটা, এই যে ছুটিতে থাকি আমরা, ২-৩ মাস ঘোরাঘুরি করি, হঠাৎ করে যখন একটা ডিফারেন্ট টাইপ অফ সিস্টেমে আমরা পরীক্ষা দিতে যাই, ধরো কোয়েশ্চেন আসলে খুবই সহজ, ২ লাইনের একটা কোয়েশ্চেন, বাট কোয়েশ্চেনের প্যাটার্নটা ভিন্ন, টাইম লিমিটটা ভিন্ন, এনভায়রনমেন্টটা ভিন্ন। সব মিলায় কি হয়, ওই যে ৪০ মিনিট সময়টা, ওই সময়টার মধ্যে কি অ্যান্সার, খুবই সিম্পল অ্যান্সার গুলাই মাথায় আসে না আমাদের। মাথায় কি কাজ করা অফ করে দেয়। সো এটার জন্যই জাস্ট বেসিক্যালি কি, ডেইলি ৭টা বাজে ব্যাপারটা বলো, ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা, এর বেশি আসলে দরকার নেই। এই সময়টুকু তুমি জাস্ট
এসএসসিতে যেটুকু পড়ছো, তুমি এসএসসিতে 9 থেকে 10 পর্যন্ত অ্যারাউন্ড কত 1.5 বছরের মতো সময় কাটাইছো, তাই না? 2 বছর নাই ধরলাম, কারণ পরীক্ষা-টরীক্ষা থাকে। এই যে 1.5 বছরে যা পড়ছো, তোমার যদি বেসিক ভালো থাকে, এর মধ্যেই তুমি ডেইলি এই 1 ঘন্টা যে প্র্যাকটিসটা আছে, এই 1 ঘন্টায় প্র্যাকটিসটা করেই দেখবা তুমি খুব ইজিলি পরীক্ষায় সব অ্যান্সার করে আসতে পারবা, যদি সবকিছু ভালো থাকে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। তোমাদের কিন্তু অনেকের এই কোনো বিভিন্ন কারণে, সেটা অসুস্থতার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, এই 2 বছরে এসএসসির পরেও কিন্তু বেসিকে একটু ঘাটতি থাকতে পারে। তো তোমাদের যদি এই ঘাটতি থাকার পরেও এসব কলেজে পড়ার ইচ্ছা থাকে, তোমাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ এই যে ল্যাকিংস গুলা এটা সুন্দর করে কাভার করে পরীক্ষার হলে অন্যদের সাথে সমানভাবে কম্পিট করার। তো এইজন্য এই জিনিসটা মাথার মধ্যে রেখো। আচ্ছা, তো এই গেল আমাদের কি এনডিসি, হোলি ক্রস আর সেন্ট জোসেফ নিয়ে কথা। মানে পরীক্ষার সিস্টেম নিয়ে। এখন মেইন কথায় আসি আমরা। যেটা হইলো কি, যে আমার কি আমি যদি ঢাকার কেউ না হই, বাইরের কোনো মফস্বল শহর বা জেলা শহর বা গ্রামের হই, তাইলে আমার কি ঢাকায় আসা উচিত কিনা? ঢাকায় আসলে কি আমার জাস্ট এই ৩ টা কলেজেই পরীক্ষা দেওয়া উচিত? নাকি ঢাকায় রেসিডেন্সিয়াল কলেজ, আদমজী, রাজুকের মতো যে আরো অনেক ভালো, ভালো ঢাকা কলেজ। স্বনামধন্য কলেজ আছে, ঢাকা কলেজ, এইসব কলেজেও কি আমার পরীক্ষা দেওয়া উচিত? কিভাবে কি করা? মানে পরীক্ষা না তো, আমার কি অ্যাডমিশন যে সিস্টেমটা, ওই প্রসিজারটার মধ্যে যাওয়া উচিত কিনা? তো এখন বেসিক্যালি এটা বুঝার আগে তোমার এই মানে বা এই ডিসিশনটা নেওয়ার আগে তোমার এটার ২ টা সাইডই একটু চিন্তা করে নেওয়া উচিত। যে এখানে থাকলে কি হবে? ঢাকা গেলে কি হবে? ২ টা পার্সপেক্টিভেরই প্রোস অ্যান্ড কনস আমরা যেটা বলি, ওইটা নিয়ে তোমার একটু ভাবা উচিত। আচ্ছা, সো ধরো তুমি নিজের শহরে আসো। এটার সুবিধাটা কি হইতে পারে? কোনো কই থাকবো, কি খাবো চিন্তা এটা নাই। কোনো চিন্তা নাই। আম্মুর আমাদের হাতের সাথে খাবার খাবো। আমাদের বাসার সরি, হুম, আমরা পরিবারের সাথে থাকতে পারবো। তারপর আমাদের একটা পরিচিত এনভায়রনমেন্ট, আমাদের বন্ধু-বান্ধব আছে, কমফোর্ট সবই জোনে আছে। আমরা থাকতে পারবো এটাই। আফটার অল। বেসিক্যালি কমফোর্ট জোনে আমি থাকতে পারতেছি। আর আরেকটা অ্যাডভান্টেজ কি হইতে পারে? ওই যে যেটা বললাম, ঢাকা শহরে নতুন, নতুন যদি একা আসো, অনেক ভেরিয়েবল নিয়ে তোমার অনেক চিন্তা করতে হবে। পড়াশোনার পাশাপাশি অনেক টেনশন থাকবে এক্সট্রা। বাট যেগুলা তুমি যদি ওখানে থেকে যাও, ওগুলা তোমার মাথায় কাজ করবে না। এখন কনস এর মধ্যে আসি। কনস বলতে গেলে ডিরেক্টলি কনস না, এগুলা হচ্ছে বেসিক্যালি ঢাকায় আসার সুবিধাগুলা বলতে পারো তুমি। এখন ঢাকায় আসার সুবিধা কি? বা ধরো এই এনডিসিতে দিয়েই শুরু করি আমি। এনডিসিতে থাকারই বা সুবিধা কি? এনডিসিতে ধরো বেসিক্যালি মেইন যে ফ্যাক্টরটা হচ্ছে, এমন না পড়াশোনার কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, এইসব কলেজে পড়াশোনার কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো। অন্যান্য ধরো র‍্যান্ডম যেকোনো কলেজ থেকে। বাট এখন কিন্তু ওইটা জাস্ট একমাত্র ফ্যাক্ট না। মেইন যে কি ফ্যাক্টরটা, ওটা হচ্ছে কি? তোমার আশেপাশে এনভায়রনমেন্ট। তোমার আশেপাশে ১০০ টা তোমার ধরো খুবই এভারেজ স্টুডেন্ট থাকার থেকে তোমার আশেপাশে ৫-৬ জন খুবই ব্রিলিয়ান্ট না হোক, ভবিষ্যতে সিরিয়াস বা খুবই ট্যালেন্টেড মানুষও, ট্যালেন্টেড বললেও ভুল হবে। মানে হুম। বেসিক্যালি মানে যার তুমি একটা মাথায় লেখাপড়ার একটা পরিবেশ পাবা। সবসময় একটা পিয়ার প্রেশার কাজ করবে। প্রেশারও না, তুমি মানে কখনো বেসিক্যালি একটা বুঝতে পারবা না যে তোমার পজিটিভ হুম, এনভায়রনমেন্ট এ থাকা অনেক, অনেক বড় একটা অ্যাডভান্টেজ। কিভাবে অ্যাডভান্টেজ? যখন তুমি দেখবা তোমার আশেপাশে যারা আছে ওরা অনেক ভালো করতেছে বা ওরা একটা কিছু শিখতেছে, তোমার ন্যাচারালি একটু হইলেও দেখার ইন্টারেস্ট জাগে। অ্যান্ড এটাই হচ্ছে বেসিক্যালি নটর ডেমের কি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। দেখবা কি অন্যান্য কলেজ থেকে এই যে আমরা বুয়েটে পড়ি, বুয়েটে চান্স পায় কতজন? ১০-১২ জন, ১৩-১৪ জন। এনডিসি থেকে এবার কম চান্স পাইছে, তাও কম কস্ট হচ্ছে ৩০০ জন মিনিমাম। ৩২০ প্লাস মাইনাস। ৩২০ জন। মানে কম। এটা হচ্ছে এনডিসি স্ট্যান্ডার্ডে এটা একদম কম। কম করে হলেও এতজন চান্স পায়। আবার তাহলে মেডিকেলের বাকিটুকু বুঝো। হিসাব বা অন্যান্য ইউনিভার্সিটির কথা তো বাদই দিলাম। সো বেসিক্যালি এটাই। মানে তোমার এনভায়রনমেন্টটাই তোমাকে আস্তে, আস্তে পুশ করে। অ্যান্ড এটা যে শুধু এনডিসিতে আছে তাও না। ঢাকার অন্যান্য কলেজেও এই সেম ফ্যাক্টরটা আছে। ঢাকার অন্যান্য কলেজের স্টুডেন্টরাও শুধু পড়ালেখা না, অন্যান্য এক্সট্রা কারিকুলার দিক দিয়েও অনেক অ্যাক্টিভ থাকে। কারণ ঢাকার কলেজগুলাতে এগুলার খুবই সুযোগ সুবিধা থাকে, যেগুলা ওইসব শহরে তেমন পাওয়া যায় না। যেমন আমি নিজেও আমার কলেজে কি ক্লাবিং করতাম। আমি আমার একটা ক্লাবের প্যানেলেও ছিলাম। ওখান থেকে আমি অনেক স্কিলস ডেভেলপ করছি, অনেক কিছুই শিখতে পারছি। যেটা নিয়ে আমার এখন লাইক কোনো রিগ্রেট নেই। এন্ড আমি খুবই গ্রেটফুল যে আমি ওই ক্লাবটাতে জয়েন করছিলাম পড়ালেখার পাশাপাশি। সো বাট এখন হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম, ঢাকায় কলেজের আসারও কিন্তু কনস আছে। যেটা কি আবার ওই নিজের শহরে থেকে যাওয়ার ওটার হচ্ছে সুবিধা। ঢাকায় কলেজে আসার যদি একা আসো, মেইন অসুবিধাটা কি? আমরা সবাই জানি। কত চিন্তা,
ধরো নতুন নতুন একটা হোস্টেলে এসে উঠছো, আশেপাশে কাউকে চিনো না, হ্যাঁ খাবার পছন্দ হইতেছে না, এতদিন ছিল আম্মুর খাবার, এখন হচ্ছে কি এক খাবার খাচ্ছো বাবুর্চির, ডিম দিলে ডিমে ঝোল নাই, তরকারি দিলে কত কি মাংসর জায়গায় খাবারের মাংস মধ্যে নাই। কত কিছু যে থাকে, ওগুলা বাদ দিলাম, অনেক সমস্যা। হাইজেনিক থাকলেও দেখবে মাংসের নামে হাড্ডি দিয়ে রাখছে। দেখবা যে পড়তে আসছো, একদম পড়াশোনা শুরু করতে না করতে একদম একটা অসুখ বাধায় ফেলছো। হ্যাঁ, যে মেইন কথাটা বললো, অনেকেরই কিন্তু এই জিনিসটা হয়। সো এটা খুবই একটা সিভিয়ার ফ্যাক্টর, এটাও মাথায় রাখা উচিত। এখন ফাইনালি এই টপিকে আর বেশি টাইম নষ্ট করব না। শেষ সাজেশন কি তোমাদের জন্য, যদি ঢাকায় আসার ইচ্ছা থাকে, আমি এর আগেবার বলতেছি, এমন না তুমি মফস্বল শহর থেকে পড়ে ভালো কোথাও যেতে পারবা না, মফস্বল শহর থেকে পড়ে অনেক ভালো ভালো জায়গায় যায়। ইভেন আমি যেখানে হাই স্কুল পড়ছি, আমার ব্রাউন ব্রেতে আমি পড়ছি, আমার কিছু ফ্রেন্ড ওখানেই থেকে গেছে কলেজে, ওদের বিভিন্ন জায়গায় অ্যাডমিশনের রেজাল্ট আমার থেকে অনেক 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 ভালো হয়েছে ওইখানে থেকেই। সো মেইন ফ্যাক্টর ইজ পড়ালেখার দিক দিয়ে তুমি হচ্ছে মেইন ফ্যাক্টর, বাট ঢাকায় আসার কিছু এক্সট্রা কি ফ্যাক্টর আছে যেগুলো হেল্প করে, আবার কিছু অসুবিধাও আছে। সো আমার সাজেশন হচ্ছে, তোমার যদি একাই আসো তাহলে অবশ্যই ভেবে দেখবা কোনটা তোমার জন্য বেটার হবে, কোনটা তুমি নিতে পারবা। তোমার সিনিয়রদের এক্সপিরিয়েন্স, ওদের এক্সপিরিয়েন্স নেওয়াটাই বেটার হয় নাকি, হ্যাঁ অবশ্যই। যে ভাইয়ারা কিভাবে থাকছে, ভাইয়ারা কি কি ফেস করছে, জি এলাকার জি বড় জি ভাইরা জি। বা আপুরা, ওদের থেকে এক্সপিরিয়েন্স নেওয়া বেটার হয়, তাদের থেকে শুনবা। অ্যান্ড আরেকটা পয়েন্ট, কেউ যদি আমার মতো হও যে ফ্যামিলি নিয়ে শিফট হয়ে যাবা, আব্বুর ধরো অনেক এদিক সেদিক হয় চাকরি, বিভিন্ন জায়গায় থাকতে আগে, ফুললি ফ্যামিলি নিয়ে শিফট হওয়ার সুযোগ আছে, চোখ বন্ধ করে ঢাকায় এসে পড়ো, যদি ভালো কলেজে পড়ার মতো মার্ক থাকে বা এখানে পড়ার মতো সুযোগ থাকে, এসে পড়ো, ওটাই তোমার জন্য কি বেস্ট ডিসিশন হবে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট, এইচএসসি একাডেমিক। হাই হাই, সেদিনই দেখলাম এক ছেলে নতুন বই কিনে এনে দিতেছে, এক নতুন বই না তো, মানে ইউজড বই, নীলক্ষেত থেকে তারপর নিয়ে হ্যাঁ গেছে। 3-4, মানে 2 হাতে বইয়ের যে অবস্থা, আমি নিচে দেখে আমি ভয় পেতেছি, এত বই তো আমি কখনো কিনি না একসাথে। জিজ্ঞেস করলাম, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? বললে ভাই মাত্র এসএসসি দিছি। আচ্ছা, তেজস্ক্রিয় বলে কথা। এটাই তেজস্ক্রিয় বলে কথা। এখন এই যে এসএসসি একাডেমি, এটা কি করা উচিত সাদা এই টাইমটাতে? আহ, এখন কথা হচ্ছে, তোমরা নিশ্চয় অনেকের কাছ থেকে শুনে থাকবা যে এসএসসির এই ভ্যাকেশনটা হচ্ছে লাইফের লাস্ট ভ্যাকেশন। হ্যাঁ, কথাটা কাইন্ড অফ ট্রু, কারণ এত বড়। না, আচ্ছা, কথাটা কাইন্ড অফ ট্রু এখান থেকে অবশ্য। না, হ্যাঁ, যেটা বলছি ওটাই। মানে ক্রপ কর, কথাটা কাইন্ড অফ ট্রু এখান থেকে শুরু করবি। হুম। তো না অনেকে তো, এখন, কথাটা কাইন্ড অফ ট্রু এই লাইনটা দিয়ে শুরু কর। আচ্ছা, কথাটা কাইন্ড অফ ট্রু, কারণ এর সামনে তোমার কি যাবে, এইচএসসি যাবে, এইচএসসি পরে অ্যাডমিশন, এবং অ্যাডমিশনে তো লেখাপড়ার পরে আবার ইউনিভার্সিটি লাইফ, ওখানে একটা হেক্টিক, তারপরে আল্লাহ দিল্লা জব করবা, মানে একটা বড় লম্বা ছুটি কিন্তু এই ওই যে এসএসসির আম্মু আম্মু পরেরটাই। বলে যে এসএসসি দে আরামই আরাম, হ্যাঁ, এইচএসসি দে আরামই আরামে আরাম, আরাম, ওইটাই অ্যাডমিশন দে আসলে। আরামই আরাম, তারপরে জানি কি ভার্সিটি পাস করো আরামই আরাম, পরে চাকরি করো আরামই আরাম, পরে কি জানি বিয়ে করো আরামই আরাম। হ্যাঁ, আরাম আর খুঁজে পাওয়া যায় না। আরাম কিন্তু সত্যি বলতে তোমার জীবনে এটাই লাস্ট এটাই শেষ বলতেও আরাম। পারো। তো যেটা বলতেছিলাম আর কি, যে আমরা কি এইচএসসি নিয়ে তাহলে কিভাবে চিন্তা করব। কথা হচ্ছে, তোমরা কিন্তু এসএসসিতে একটা শর্ট সিলেবাসের উপর পরীক্ষা দিয়ে কলেজে উঠতেছো। এখন কলেজে কিন্তু তোমরা আবার ওই প্রিভিলেজটা সম্ভবত পাচ্ছ না, কারণ তোমাদের কিন্তু ফুল সিলেবাসটা। এবং ওদের তো নর্মাল হুম, টাইম এইচএসসি হবে, ওদের তো শর্ট সিলেবাস দেওয়ার কোনো সুযোগ নাই, আর তোমাদের আরেকটা জিনিস আইডিয়া দেই। কোনো কালো জাদু করারও সুযোগ নাই। এখন হাই কে হাই, কালো মিলন, জাদুর কথা বলতেছে। এখন কিন্তু মিলন স্যার আছে, সুযোগ নাই, এসবের পড়তে হবে, কথা সত্য, কথা পড়তে হবে। সত্য। কালো শর্ট জাদু। সিলেবাস আর হবে না। হ্যাঁ, যেটা বলতেছিলাম আর কি, এখন তোমাকে যদি আমি এসএসসির তুলনায় এইচএসসি সিলেবাস সম্পর্কে যদি একটা আইডিয়া দেই, তাহলে এসএসসি সিলেবাস তোমার যদি তোমার বাসার যে 2 বা 3 তলা বা ফ্ল্যাট যদি হয়, তাহলে তোমার এইচএসসি সিলেবাস কিন্তু পুরো এভারেস্ট সম, মানে অনেক বড়, এত বড়। হিউজ বড়, তাই না? হুম, তো আমি তো বুঝি কম। এখন তোমরা যেটা করতে পারো, আমি তোমাদেরকে এটাও বলবো না যে একদম এখন থেকেই কোমর বেঁধে আদা জল খেয়ে মাথায় গামছা বেঁধে নেমে পড়বো, যে এটা করবো, করে ফার্স্ট পেপার পুরাটা শেষ, ফার্স্ট পেপার পুরা শেষ, সেকেন্ড পেপার পুরা শেষ, একদম এখন এইবার একবার বুয়েট রেস্ট দিব। ফার্স্ট হওয়া কে থামায়। এটাই। এটা অ্যাকচুয়ালি আমি বলবো বুয়েট ফার্স্ট কি এমআইটি? এমআইটি যাই হোক, তো এটা করার অ্যাকচুয়ালি দরকার নাই, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে একেবারে আনটাচড থাকার চেয়ে তুমি আস্তে আস্তে পড়াশোনাটা শুরু করো। তুমি তোমার সিলেবাসগুলো দেখো, তারপরে বোর্ড প্রশ্নগুলো দেখো,
তো এটা দেখে তোমার সুবিধা হবে যেটা, যে তুমি একটা মোমেন্টামের মধ্যে চলে আসবা। এই মোমেন্টাম যখন তোমাদের কলেজের ক্লাস হঠাৎ করে শুরু হবে, তারপরে ক্লাস পরীক্ষা সবকিছু চলতে থাকবে, তখন কিন্তু তোমার একটা হিউজ বেনিফিট পাবা, অনেক বেনিফিট। এখন সে টু সে তুমি ফিজিক্সের প্রথমে তোমাদের ভেক্টর পড়ানো হয়, এই ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু অনেক মজার, এটা তুমি শিখে রাখতে পারো। তারপরে অন্যান্য যে চ্যাপ্টারের ম্যাথের কিংবা হায়ার ম্যাথ বা বায়োলজি, এগুলো দুই একটা করে চ্যাপ্টার তুমি মোটামুটি আয়ত্তে রাখতে পারো। মানে জিনিসটা তুমি জাস্ট মজা নিয়ে শিখবা আর কি। কারণ কলেজ যখন তোমার শুরু হয়ে যাবে, তখন কিন্তু তোমার একটা রাশ থাকবে কি, এই যে পরীক্ষার, তারপরে অন্যান্য ল্যাব ট্যাব এগুলার প্যারা থাকবে, সিটি পরীক্ষা, এই সিটি পরীক্ষা। পরীক্ষা, কুইজ পরীক্ষা, এগুলোর একটা সমস্যা থাকবে। তো তুমি যদি এই মোমেন্টামটা বিল্ড করে নিতে পারো, আই ক্যান গ্যারান্টি এটা কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে। আচ্ছা, সো এই মোমেন্টামটার ব্যাপারে একটু আসি। মোমেন্টামটা দিয়ে আসলে কি বোঝানোর চেষ্টা করতেছি আমরা? ধরো এই যে ভেক্টর চ্যাপ্টারটা আছে এইচএসসি, ভেক্টর বেসিক্যালি তোমার চ্যাপ্টারটা কিন্তু অত বড় না, খুবই ছোট একটা চ্যাপ্টার। কেউ যদি ভালো মতো, ধরো এইচএসসি আপাতত বেসিকলি আছে, ধরো এমন হইতো যে ভেক্টর আসলে লাস্টের দিকে চ্যাপ্টার, সামনের দিকে চ্যাপ্টার পড়া আছে, এইচএসসি কলেজ লাইফে আছে, ভালো মতো সব চলতেছে, ওর কিন্তু ভেক্টর শেষ করতে বড় জোর 1 মাস লাগবে, এর বেশি লাগবে না। 1 মাসে বোর্ড কোশ্চেন থেকে শুরু করে অ্যাডমিশন কোশ্চেনও বিভিন্ন জিনিস প্র্যাকটিস করে শেষ করে রাখতে পারবে। বাট ওই যে হঠাৎ করে যখন কলেজে ঢোকে না মানুষ, ধরো এই কয়দিন কিছুই দেখে নাই তেমন, তখন হইতেছে একটা ধাক্কা খাওয়া লাগে। কেন? কারণ এইচএসসির পড়া আমি এখনই বলবো না যে অনেক হার্ড। মেইনলি হচ্ছে কোয়ান্টিটি তো বড়টা তা আছে, বাট ধরনটা একটু ডিফারেন্ট এসএসসির থেকে। পড়ালেখার স্টাইলটা ডিফারেন্ট। সো ওই যে ধরনটা ওটার সাথে অ্যাডাপ্ট করতে গিয়ে এই যে 1 মাস হওয়ার যেটা কথা, এটা 1 মাসের জায়গায় 3 মাস হয়ে যায়। দেখা যায় মানুষ ৩-৪ মাস লাগায় ভেক্টর পড়তেছে। যেটা কখনোই ফিজিবল না। তোমার সময় হচ্ছে ২ বছরের মধ্যে ৩ মাস একদম তুমি শেষ। ভেক্টরে লাগাই ফেলছো। তোমার কিন্তু চ্যাপ্টার কয়টা ফিজিক্সে? ২০ টা না? ফিজিক্সে ২ পেপার মিলায় তো ২০-২২ টা, ২৫-২৬ এরকম। ২৫-২৬ হবে। এতগুলা চ্যাপ্টার তুমি একটাতে ৩ মাস লাগাই দিতেছো। তাহলে বুঝোই অবস্থা। সো এই কারণেই হচ্ছে সাথে ভাই যেটা বলল কি, এমন না সব পড়তে হবে। এই বন্ধে ধরো তুমি একটু হায়ার ম্যাথ দেখলা ১-২ টা চ্যাপ্টার, হুম। বেশি না ১-২ টা চ্যাপ্টার। ফিজিক্স ১-২ টা দেখলা, কেমিস্ট্রি ১-২ টা দেখলা, আর বায়োলজি দেখলা একটু ১-২ টা। এর বাদে আর কিছুই পড়া দরকার নেই। আইসিটি, বাংলা, ইংলিশ দরকার নেই, কোনো দরকার নেই। এই কয়টা জিনিস একটু দেখলা এখন, দ্যাটস মোর দ্যান ইনাফ। হ্যাঁ, এখন তোমাদের অনেকে দেখবা যে তোমাদের কিছু ফ্রেন্ডসরা আছে না, একটু বেশি আগে দৌড়াইতে পছন্দ করে। তারা হয়তো বলবো যে, আরে মামা আমার তো ফার্স্ট পেপার শেষ, আমি এটা করতেছি ওটা করতেছি, আমার ইন্টিগ্রেশন শেষ, ডিফারেন্সিয়েশন শেষ। ইন্টিগ্রেশন শেষ, হ্যাঁ, ইন্টিগ্রেশন। আমি আমাদের একটা সময়ের কথা বলি। এরকম ছেলেপেলে যে আমরা আমাদের লাইফে ফেস করে আসি না এরকম না। আমি কিন্তু নিজে কলেজ লাইফের আগে এসএসসি থেকে কলেজ পর্যন্ত খুব একটা যে পড়াশোনা করছি সেরকম না। এই টুকটাক কিছু আগায় রাখছিলাম। বাট আমার অনেক ফ্রেন্ডসদের দেখতাম যে এরা ওই স্যারের কাছে ইন্টিগ্রেশন করতেছে, ওই স্যারের কাছে ডিফারেন্সিয়েশন করতেছে। এটা দেখে আমার মাথা নষ্ট। যে ভাই আমার জীবন শেষ, আমারে দেয়া হবে না। আমি একেবারে ক্যালকুলাস আবার কি জিনিস? তখন আমার অ্যাকচুয়ালি এরকম কোনো আইডিয়া ছিল না। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে, স্পেশালি আফটার অ্যাডমিশন টাইম, আমি কিন্তু দেখছি যে তারাই কিন্তু অ্যাকচুয়ালি তেমন কিছু করতে পারে নাই। এটার কারণ হলো যে তুমি, হ্যাঁ, তুমি শিখতে পারো। শিখাটা খারাপ কিছু না। কিন্তু এই শিখতে হবে কিন্তু একদম ধীরে সুস্থে, তোমার ব্রেইনের উপর কোনো চাপ না দিয়ে, সুন্দর বেসিক দিয়ে। তুমি জাস্ট মানুষের কাছে ফ্লেক্স দেখানোর জন্য তুমি চ্যাপ্টার শেষ করে তুমি ভাব নিচ্ছ। কিন্তু এদিকে তোমার পড়া জিজ্ঞেস করলে তুমি সূত্রটাই বলতে পারবা না। এটা দরকার নাই। মানে অ্যাকচুয়ালি টু সাম আপ, যে এরকম যদি কেউ থাকে, তার কথা শুনে তার সাথে হয়তো ২ মিনিট কথা হলে ২ মিনিট একটু ফাঁপড় দেখা হবে যে, "আয় হায় ডিপ্রেশনে মামা পড়ে কি গেলাম কস? আমি। ডিপ্রেশনে তো পড়ে গেলাম।" কিন্তু ওর থেকে কথা বলার পর যে ওই বেটা জাহান্নামে যাক। কিচ্ছু যায় আসে না। আমি আমার পড়া দেখব। কারণ কি? কারণ কিন্তু আসল খেলা শুরু হবে তোমার কলেজ লাইফ থেকে। এই কলেজ লাইফ থেকে তুমি যদি সুন্দর করে কনসিস্টেন্টলি তুমি এফোর্ট দিতে পারো, পারফর্ম করতে পারো, তাহলে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ারস এ হাই চান্স যে ওই তোমার ওই ফাপড়বাজ বন্ধুর থেকে তুমি বেশি ভালো করছো। শুধু বেশি না, অনেক বেশি ভালো। অনেক বেশি ভালো করছো। বাট এখানে একটা ছোট্ট একটা ক্যাচ আছে। একটা জিনিস তোমাদের জানা নাই। ওটা হচ্ছে, ধরো কম্পিউটারে যেমন ব্যাটারি থাকে না, আমাদেরও কিন্তু একটা লাইফ এনার্জি থাকে। ধরো মানুষেরও একটা ব্যাটারি আছে। এই যে আমাদের এই ব্যাটারিটা, মানুষের ব্যাটারি কি হার্ট নাকি মেমোরি? মেমোরি, হার্ট, হু নোস। পুরো শরীরে অ্যাকচুয়ালি। হ্যাঁ, বাট বেসিক্যালি আমি এটাকে তোমার মনকে বুঝাইতেছি বা তোমার ইন্টারনাল চিন্তাধারাকেই বুঝাচ্ছি। ধরো তোমার এতদিন আসলে লাইফের যে লাইফের ব্যাটারি বলতে পারো, এটা মানুষের লাইফের ব্যাটারিটার ইউজেসটা এতদিন টের পাওয়া যায় না। 9-10 পর্যন্ত আসলে 9-10 পর্যন্ত ধরো একটুখানি ইউজ হয়েছে এ পর্যন্ত।
বাট আসল ইউজটা দেখা যায় কি কলেজ লাইফ থেকে। কলেজ লাইফে আসার পর অনেক কিছুই ফেস করবা যেগুলো আগে ফেস করো নাই। দেখবা তোমার এই ব্যাটারি কি অনেক আগে এইভাবে একটু কমছে, এখন এইভাবে ড্রেন হওয়া শুরু করছে। সো মানে যখন তুমি হঠাৎ করে ফোনে একটা হেভি গেম খেলা শুরু করে দিছো, তখন কি হয় যে ফোনের চার্জ কিন্তু একদম নাই 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 করে নিচে নেমে যায়। তো এই কথাটার সিগনিফিকেন্স এই কথাটার সিগনিফিকেন্স এই যে গ্যাপটা, এই গ্যাপটাতে অনেকে ইন্টেনশন খারাপ থাকে না, এমন অনেক আছে ফাঁকুরবাজ বাদেও অ্যাকচুয়ালি ভালো ইন্টেনশনই পড়াশোনা করে অ্যান্ড সিরিয়াসলি করে, বেসিক টেসিক অলই ক্লিয়ার, বাট তারা হচ্ছে অতিরিক্ত পুশ করে ফেলে নিজেকে। অতিরিক্ত পুশ করার কারণে কি হয়, কলেজে ঢোকার আগে ওদের ব্যাটারি দেখা যাবে অলমোস্ট ড্রেন বা 30%-এর মতো নিচে নেমে গেছে। যার কারণে কি হয়, সহজ ভাষায় বললে ওদের যে গ্রোথ কার্ভটা থাকে একটা স্ট্রেট লাইনের মতো আটকায় যায়। বাট অনেকে আছে এই বন্ধটাতে অতটা টাইম বার্ন না করলেও বা অত বেশি পরিশ্রম না করলেও ওদের কার্ভটা থাকে কাইন্ড অফ e⁻x এর মতো। একটা পর্যায়ে গিয়ে দেখবা শুরুতে এই গ্রাফ দুটাকে তুমি যদি মিলাও, শুরুতে কিন্তু ওই যে y=x এই গ্রাফটাই আগে থাকে, বাট একটা টাইমের পর e⁻x এর গ্রাফটাই কিন্তু উপরে উঠে যায়। কারণ কি, এটাতে হচ্ছে গ্রোথটাকে টাইম দেওয়া হয় এন্ড বেটার আউটপুটটা পাওয়া যায়। সো বেসিক্যালি তোমাদের আমি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি যে ইন লাইফ ডোন্ট বি এ y=x ফাংশন, বি এ y=e⁻x ফাংশন। এক্স্যাক্টলি ফারহান যেটা বললো। আচ্ছা, সো এই গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। এখন হচ্ছে আমাদের থার্ড পয়েন্টটা, অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট। বাবা রে, স্কিল, বড় বড় শব্দ। স্কিল কি আমি কিছু একদম ডেভেলপ ভারী করছি? শব্দ শুনে, করছিলি স্কিল বন্ধু? এই শব্দটা শুনলেই মনে হয় গায়ে ঘাম দিয়ে ওঠে। যারে এটা করব সেটা করব, একদম ফাটায় ফেলবো, তুই গুগলে কিছু চাকরি করব। করছিলি এই ছুটি না, বন্ধের তখন সময়? অবশ্যই এত উত্তেজিত ছিলাম না, তখন তো আমরা তেজস্ক্রিয় ছিলাম না, তখন আমরা ছিলাম উত্তেজিত। তেজস্ক্রিয় কই আর উত্তেজিত কই। তাও কিছুই করিস নাই? আহ, সত্যি বলতে করি নাই, এবং আমি রিগ্রেট করি অ্যাকচুয়ালি। এখন আমিও কিন্তু করি এখন নাই। তো, তখন তো আমাদের মতো বলার কেউ ছিল না। হুম, এটা এখন তো তোমাদের যখন আমি বলতেছি যে কি কি করতে হবে, তখন আমরা আসলে এত বুদ্ধি টুদ্ধি আমাদের তখন হয়ও নাই, আমরা তেমন কোনো গাইডলাইনও পাই নাই, কি যে করছি না করছি আল্লাহ জানে। আচ্ছা। সো এখন মেইন কথা আসি যে এক্সটার্নাল স্কিলস বলতে কি হতে পারে। এক্সটার্নাল স্কিলস বলতে মফস্বল শহরে যে জিনিসটা অনেক দেখবা যে তোমার অনেক অনেক বন্ধুরা কিছু কম্পিউটারের দোকান আছে, ওইখানে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে বিভিন্ন কোর্সে ভর্তি হবে, যে এই কম্পিউটার শিখে ফেলবো, ওয়ার্ডের কাজ শিখে ফেলবো, এডিটিং শিখে ফেলবো। সব স্ক্যাম এগুলো, আসলে কিছুই শিখবে না, টাকাটা ওয়েস্ট যাবে, টাইমটা ওয়েস্ট হবে। তুমি যদি অ্যাকচুয়ালি বাসায় কিছু স্কিল ডেভেলপ, তুমি যদি এই টাইমটাতে স্কিল ডেভেলপ করতে চাও, এইসব বাইরে দৌড়াদৌড়ি করার কিছু নাই। একটা কথা আমার খুবই পছন্দ, আমার একটা ফ্রেন্ড বলে যে ইনফরমেশন স্পুন ফিট হবে, মানে তোমাকে এসে খাওয়াই দেওয়া হবে, এই চিন্তার থেকে বেটার হচ্ছে তুমি ইনফরমেশনটাকে খুঁজো, নিজে খুঁজে বাইর করো। এই সময়টা হচ্ছে এইরকম, এই ধরনের এই কোর্স টোর্স এগুলার পিছে না দৌড়ায় তোমার উচিত কি, বাসায় বসে বসে রিসার্চ করো। কম্পিউটার শিখবা, বাসায় ল্যাপটপ তো থাকেই মানুষের, ল্যাপটপে বসে প্র্যাকটিস করো, নিজেই 1 ঘন্টা 1.5 ঘন্টা গুতাইলা, কোথায় কোথায় শিখলা, কোথায় কি আছে। এখন তো অনলাইনে অনেক রিসোর্স থাকে, অনলাইনে তো কি হার্ভার্ডে ফ্রি হাজার, কোর্স প্রচুর পাওয়া যায়, হার্ভার্ডের ফ্রি কোর্স, তারপরে কত আরো কত কিছুই পাওয়া যায়। ধরনের কোর্স থাকবে। এন্ড এমনই না যে এই ধরনেরই জিনিসপত্র শিখা লাগবে। ধরো তোমার অনেক আগে থেকে শখ ছিল যে গিটার বাজানো শিখবা, বা ধরো তোমার ড্রাম বাজানোর ইচ্ছা, বা তোমার গান গাইতে পছন্দ হয়, এই ধরনের আদার জিনিসপত্র যেগুলো আছে ওগুলাও প্র্যাকটিস করতে পারো। মানে বেসিক্যালি এনিথিং দ্যাট গিভস ইউ কি এক্সট্রা অ্যাবিলিটিস অর গিভস ইউ কি একটা লেজার, বা তোমার একটা ধরো অনেক টেনশন আছে ওগুলো ভেন্ট আউট করার একটা অপশন তোমাকে ক্রিয়েট করে দিবে। এই ধরনের যে কোনো কিছু তুমি এই সময় শিখতে পারো, তাই না? হ্যাঁ, যেমন আবার কোনো যদি স্কিল বা হবি এটা নাও হইতে পারে। এখন তোমাদের অনেকেই হয়তো মানুষের সাথে কথা বলতে পারো না, কলেজে উঠবা, নতুন ফ্রেন্ডস বানাবা, এখন এটা নিয়ে খুব একটা হীনম্মন্যতায় থাকো, তুমি কিন্তু এই টাইমটা এই জড়তা কাটানোর পিছনেও কিন্তু স্পেন্ড করতে পারো। হেঁটে। সো এন্ড অফ দ্য ডে অনেক কিছুই তো আমরা বললাম, তাই না? অনেক কথাই হইলো। হুম। মেইন কথা ইজ সবাই যেটা করতে যাবে ওইটা করতে যাও না, নিজের বুঝটা নিজে বুঝো,
অ্যান্ড টেক ইট স্লো। মানে স্লো বলতে আবার এর কার্ভ যাতে এই অবস্থা না হয়, এইভাবে এটা কিসের কারো হবে? আই ডোন্ট নো, কিছু একটা হবে, হ্যাঁ। বাট যাই হোক, স্লো বলতে এইভাবে আগে না। স্লো বলতে আই মিন টেক ইউর টাইম অ্যান্ড ডোন্ট রাশ থিংস। যাতে যখনই যে ডিসিশন নাও এই সময়টাতে একটা ভালো ডিসিশন নাও, যেটা নিয়ে তোমার কি পরে আর রিগ্রেট থাকবে না। হুম। সো আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে কি, সামনে তোমাদের কলেজ এডমিশন প্রোগ্রাম আছে, ওইখানে তোমাদের সাথে হয়তো আমাদের ফিজিক্স ক্লাস দিবে, আমি তোমাদের হায়ার ম্যাথ ক্লাস নিব। ওইখানে এই বিষয়ে তোমাদের সাথে আরো কি ডিটেলস কথাবার্তা হবে। এর পাশাপাশি কলেজ এডমিশন প্রোগ্রামের ওরিয়েন্টেশনও আছে। ওরিয়েন্টেশন মনে আবার রাখতে হবে 7 তারিখে। আবার তোমাদের জন্য সামনে কিছু এইচএসসি কন্টেন্টও আসবে, ওগুলাও দেখতে পারো। সো টিল দেন স্টে টিউনড।